আজ আমরা ডিসকাস করব প্লুরাল ইকুয়েশন। এটা ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হয়ে থাকে ভাইভা বোর্ডে, দেন ক্লিনিক্যালি, বেডসাইড এক্সামিনেশন, ইভেন লং কেজও থাকে। সো প্লুরাল ইকুয়েশন খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। সো হোয়াট ইজ প্লুরাল ইকুয়েশন? Plural equation is defined as an accumulation of an excess amount of pleural fluid in the pleural cavity. Accumulation of an excess amount of pleural fluid in pleural cavity or pleural space is called pleural equation. That means excess amount of pleural fluid যদি accumulate হয়। সো এখানে যদি ব্লাড অ্যাকুমুলেটেড হয় তাহলে আমরা বলি হেমোথোরাক্স। যদি ফ্র্যাঙ্ক পাস অ্যাকুমুলেট হয় তাহলে আমরা বলি পায়োথোরাক্স, এম্পাইমা, যেটাকে আমরা এম্পাইমা বলে থাকি। আর একটা হচ্ছে যে যদি কাইল অ্যাকুমুলেশন হয় তাহলে আমরা বলি কাইলোথোরাক্স। সো প্লুরাল ইকুয়েশন, এম্পাইমা, হেমোথোরাক্স অ্যান্ড কাইলোথোরাক্স, এটা বাই ডেফিনেশন এগুলো জানতে হবে। তো এখন জানতে হবে যেটা যে নর্মালি প্লুরাল ইফিউশন যেটা ডেভেলপ করে, তার মানে এক্সেস অ্যামাউন্ট আমি বলেছি, তার মানে এখানে আগে থেকে কিছু প্লুরাল ফ্লুইড মিনিমামই থেকে থাকে, সেটাই আমাদের জানতে হবে। নর্মাল প্লুরাল ফ্লুইড কতটুকু? নর্মাল প্লুরাল ফ্লুইড ইউজুয়ালি 5 to 10 ml অনলি। কিন্তু আমরা যদি ক্লিনিক্যালি প্লুরাল ইকুয়েশন ডিটেক্ট করতে চাই তাহলে অ্যাটলিস্ট 500 ml প্লুরাল ফ্লুইড অ্যাকুমুলেট হতে হবে। যদি রেডিওলজিক্যালি চেস্ট এক্সরে, পোস্টার অ্যান্ট্রি ভিউতে যদি আমরা প্লুরাল ইকুয়েশন দেখতে চাই তাহলে অ্যাটলিস্ট 200 ml প্লুরাল ফ্লুইড ডিটেক্ট হতে হবে, অ্যাকুমুলেট হতে হবে। অ্যান্ড যদি ল্যাটারাল লিকুইবিটাস পজিশানে যদি আমরা চিন্তা করি যে এক্সরেটা যদি ল্যাটারাল লিকুইবিটাস পজিশানে করে যদি ইফিউশন ডিটেক্ট করতে চাই তাহলে অ্যাট লিস্ট 100 ml, মোর দ্যান 100 ml ডেফিনেটলি অ্যাকুমুলেট হতে হবে। বিলো 100 ml যদি প্লুরাল ফ্লুইড থাকে, দ্যাট মিন্স ভেরি স্মল প্লুরাল ইফিউশন, তাহলে আমরা একটা আলট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার চেস্ট অথবা সিটি স্ক্যান করতে পারি। আলট্রাসোনো অফ লোয়ার চেস্টে ইভেন 30 to 50 ml পর্যন্ত ডিটেক্ট করা যায়। সো এটা খুবই একটা ভালো বেডসাইড ইনভেস্টিগেশন। সো দিস ইজ দ্য নর্মাল অ্যামাউন্ট অফ সেরাস ফ্লুইড ইন দ্য প্লুরাল ক্যাভিটি। এবং আমরা কখন প্লুরাল ইকুয়েশন ক্লিনিক্যালি পাবো, কখন আমরা রেডিওলজিক্যালি পাবো, কখন আমরা স্মল ইকুয়েশন, একেবারে স্মল ইকুয়েশন কীভাবে আমরা ডিটেক্ট করবো। স্মল ইকুয়েশন দ্যাট মিন্স বিলো 100 ml, এটা আমরা আলট্রাসোনোগ্রাম অথবা সিটি স্ক্যান অফ চেস্ট করতে পারি। সো দিস ইজ দ্য বেসিক নলেজ অফ প্লুরাল ইফিউশন অ্যান্ড প্লুরাল ফ্লুইড। এখন প্লুরাল ইফিউশন বলেছি আমি, এক্সেস অ্যামাউন্ট ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। আমরা যদি প্যাথোলজি চিন্তা করি যে কেন এক্সেস অ্যামাউন্ট হচ্ছে, তাহলে আমরা দুটো প্যাথোলজি পেয়ে থাকি। একটা হচ্ছে এক্সুডেশন হয়। সেটা কেন হয় যে এটা ইনক্রিজ মাইক্রোভাস্কুলার প্রেশার ডিউ টু ডিজিজ অফ দ্য প্লুরা অর ইনজুরি টু দ্য অ্যাডজেসেন্ট লাং। সেক্ষেত্রে আমরা এক্সুডেশনের মাধ্যমে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেটাকে আমরা বলি এক্সুডেটিভ ফ্লুইড। আর একটা হচ্ছে ট্রানজুডেশন। ট্রানজুডেশনে কী হয়ে থাকে যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং ডিক্রিজ অঙ্কোটিক প্রেশার। সো ফ্লুইড অ্যাকুমুলেশন, ফ্লুইড ধরে রাখতে পারে না, সেই কারণে প্লুরাল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেট হতে থাকে এবং এটা বাড়তে থাকে, তখন আমরা বলি এটাকে ট্রানজুডেটিভ ফ্লুইড। সো এই দুই কজ অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে কি কি কারণে, কোন কারণে এক্সুডেটিভ প্লুরাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, কোন কারণে ট্রানজুডেটিভ প্লুরাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। প্রথমে আসি যে এক্সুডেটিভ কজ কি হতে পারে। এক্সুডেটিভ কজ হতে পারে, প্রথম ডেফিনেটলি আমাদের দেশে বলতে হবে পালমোনারি টিউবারকুলোসিস, 2 নম্বর বলতে হবে নিউমোনিয়া, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন, 3 নম্বরে বলতে হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 4 নম্বরে বলতে হবে পালমোনারি ইনফাকশন। এই 4টা বললেই এনাফ। ট্রানজিটিভ কজ যদি বলি তাহলে আমরা বলবো যে সিরোসিস অফ লিভার, দ্যাট মিন্স সিএলডি, তারপর হচ্ছে যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার,
দেন হচ্ছে যে নেফ্রোটিক সিনড্রোম, দেন বলতে পারো যে ম্যাল নিউট্রিশন আর ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, কোলাজেন ভাস্কুলার ডিজিজ যেমন এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো এগুলোকে তুমি বলতে পারো যে এক্সাম্পল হিসেবে এগুলো বলতে পারো। তো ডেফিনেটলি প্রথম তিনটা তো বলতে হবে, সিএলডি অ্যান্ড সিসিএফ, আর একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আর ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, এই চারটা ডেফিনেটলি বলতে হবে। সো আমরা দেখলাম যে এক্সুডেটিভ এবং ট্রানজিটিভ এবং এটার সাথে এটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং কি কি কারণে এক্সুডেটিভ ফ্লুইড অ্যাকুমুলেট হয় এবং কি কি কারণে ট্রানজিটিভ ফ্লুইড অ্যাকুমুলেট হয়। এখন আরেকভাবে কজ জিজ্ঞাসা করা হয়ে থাকে যে বলো যে ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের কজ কী হতে পারে। ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের কজ যেগুলো এক্সুডেটিভ সেগুলোই, দ্যাট মিনস পালমোনারি টিউবারকুলোসিস, প্যারানিউমোনিক ইফিউশন, দেন পালমোনারি ইনফার্কশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। যদি ট্রানজিটিভ, যদি বলা হয় যে বাইল্যাটারাল প্লুরাল ইফিউশনের কজগুলো, দ্যাট মিনস বাইল্যাটারাল, অল ট্রানজিটিভ কজই বাইল্যাটারাল, অল ট্রানজিটিভ কজই বাইল্যাটারাল। সেগুলো কি সিসিএফ, সিএলডি, নেফ্রোটিক সিনড্রোম, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। এর বাইরে বলতে পারো যে হাইপোথাইরয়েডিজম, এর বাইরে বলতে পারো যে বাইল্যাটারাল এক্সটেন্সিভ টিউবারকুলোসিস, বাইল্যাটারাল ব্রঙ্কিয়াল মানে ব্রঙ্কিয়াল কার্সিনোমা উইথ মেটাস্টেসিস হয়েছে, এক পাশে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আর এক পাশে মেটাস্টেসিস হয়েছে। এগুলো অনেক কিছু বলতে পারো। যাই হোক, এটার মধ্যে তোমরা ডেফিনেটলি এই তিনটা বলতেই হবে যে ট্রানজিটিভ যেগুলো সেগুলো ইউজুয়ালি বাইল্যাটারাল। সো আমরা জানলাম যে ইউনিল্যাটারাল কজ অফ প্লুরাল ইফিউশন এবং বাইল্যাটারাল কজ অফ প্লুরাল ইফিউশন, এগুলো ইনভেরিয়েবলি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। এখন সব প্লুরাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, এক্সেস অ্যামাউন্ট হয়েছে, প্লুরাল ইফিউশন ডেভেলপ করেছে। এখন এই পেশেন্ট আমাদের কাছে কীভাবে প্রেজেন্ট করতে পারে। প্রেজেন্ট দ্যাট মিনস যে কী কী সিমটম নিয়ে আসতে পারে। এই পেশেন্টগুলো সাধারণত দেখা যায় যে ইউনিল্যাটারাল হইলে দেখা যায় যে ইউনিল্যাটারাল চেস্ট পেইন অন কফ অর রেসপিরেশন নিয়ে আসতে পারে, ইউনিল্যাটারাল চেস্ট হ্যাভিনেস নিয়ে আসতে পারে, অথবা অ্যামাউন্ট যদি অনেক বেশি হয় প্লুরাল ইফিউশনের সেক্ষেত্রে চেস্ট হ্যাভিনেস নিয়ে আসতে পারে অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে। সো এই ধরনের সিমটম নিয়ে আসতে পারে, আর সাথে কজ অনুযায়ী সিমটম, যেমন টিবি হইলে লো গ্রেড ফিভার, লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস, এগুলো নিয়ে আসতে পারে। কার্ডিয়াক কজ হইলে চেস্ট পেইন এবং আদার কিছু কজ নিয়ে আসতে পারে। সো দিস ইজ দ্য বেসিক প্যাথোলজি কিংবা বেসিক খুব বেসিক নলেজ অফ প্লুরাল ইফিউশন। যদি সিমটম নিয়ে আসে তাহলে আমরা এগুলোই চিন্তা করব। এর বাইরে সাইন নিয়ে যদি আসে তাহলে কি কি সাইন আমরা চিন্তা করব। মানে সাইন মানে দ্যাট মিনস আমরা বেড সাইড এক্সামিনেশনে আমরা কি পাবো। বেড সাইড এক্সামিনেশনে আমরা যেটা সরাসরি যেটা আমি বলবো যে চেস্ট এক্সামিনেশনটা জিজ্ঞাসা করা হয় যে চেস্ট এক্সামিনেশন করে তুমি কি পাবে। তো চেস্ট এক্সামিনেশন এটা তোমাদের অবশ্যই জানতে হবে প্লুরাল ফ্লুইড কিংবা প্লুরাল ইকুয়েশনের চেস্ট ফাইন্ডিংস কি পাবে। মনে করো যে ইউনিল্যাটারাল রাইট সাইডেড, সেক্ষেত্রে আমরা কি ফাইন্ডিংস পাবো, এভাবেই জিজ্ঞাসা করা হয়ে থাকে। সো আমরা ইউনিল্যাটারাল রাইট সাইড যদি আমরা চিন্তা করি, প্রথমেই আমরা যেটা বলবো যে ইন্সপেকশনে রেস্ট্রিক্টেড মুভমেন্ট পাবো, রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য চেস্ট অন রাইট সাইড অথবা রাইট সাইড, রাইট লর্ড চেস্ট। 2 নম্বর হচ্ছে যে পালপেশনে ট্রাকিয়া অ্যাপেক্স বিট নর্মালি হিউজ অ্যামাউন্ট প্লুরাল ইফিউশন হলে অপোজিটে শিফট করে, যদি স্মল অ্যামাউন্ট হয় তাহলে নর্মালি থাকবে। ইউজুয়ালি শিফট টু দ্য অপোজিট বলাই বেটার। দেন হচ্ছে যে ভোকাল ফ্রেমিটাস যেটা সেটা রিডিউসড অর অ্যাবসেন্ট হয়ে থাকে ইন রাইট সাইড অফ দ্য চেস্ট। আর একটা হচ্ছে যে পারকাশন নোটে চেস্ট এক্সপেন্সিভিটি যেটা আছে সেটাও রিডিউসড হয়ে থাকে সেম সাইডে। আর একটা হচ্ছে যে পারকাশন নোট কী হবে, পারকাশন নোট হবে স্টোনি ডাল ওই সেম সাইড। অ্যান্ড অসকালটেশনে কী পাবো, অসকালটেশনে অ্যাবসেন্ট অর রিডিউসড ব্রেথ সাউন্ড পাবো, যদি অনেক হিউজ অ্যামাউন্ট হয় তাহলে অ্যাবসেন্ট পাবো ব্রেথ সাউন্ড, অথবা কম অ্যামাউন্ট হলে রিডিউসড হবে। আর একটা হচ্ছে ভোকাল রেজোনেন্স অ্যাবসেন্ট অর রিডিউসড পাবো, প্লুরাল রাব পেতে পারি, সাথে হচ্ছে যে প্লুরাল রাব পেতে পারি। সো এইগুলোই এক্সামিনেশন ফাইন্ডিংস। এর বাইরে হচ্ছে যে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যে প্লুরাল ইফিউশনের জাস্ট অ্যাবভ লেভেল অফ দ্য প্লুরাল ইফিউশন, সেখানে আমরা কম্প্রেশন কোলাপসের ফাইন্ডিংস পাই। সেটা কি যে ভোকাল রেজোনেন্স বেড়ে যায়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই, অ্যান্ড তোমার হচ্ছে যে হুইসপারিং পেক্টোরিওলজি পেয়ে থাকি।
সো এই জিনিসগুলো ব্রেড সাউন্ডটা অনেক বেড়ে যায়, ইনক্রিজড হয়ে যায় এবং ব্রঙ্কিয়াল ব্রেড সাউন্ড পেয়ে থাকি। এটা জাস্ট অ্যাবভ দ্য লেভেল অফ দ্য প্লুরাল ইকুয়েশন আমরা এই ফাইন্ডিংসগুলো পেয়ে থাকি ডিউ টু কম্প্রেশন কোলাপস। সো আমরা সাইন পেলাম, সিমটম পেলাম। এখন এখানে ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হয় থাকে যে ডেফিনেটিভ সাইন কি। ডেফিনেটিভ সাইন অফ প্লুরাল ইকুয়েশন হচ্ছে স্টোনি ডালনেস অন পারকাশন অ্যান্ড অ্যাবসেন্ট অর রিডিউসড ব্রেড সাউন্ড অন আসকালটেশন। এটা আমরা বেড সাইটে কনফার্ম করব কিভাবে, এটাও জিজ্ঞাসা করা হয় থাকে। বেড সাইটে কনফার্ম করব আমরা অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড। যদি প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করতে পারি তাহলে আমরা ডেফিনেটলি আমরা বুঝে ফেললাম, কনফার্মড হয়ে গেলাম যে দিস ইজ প্লুরাল ইকুয়েশন। এখন কথা হচ্ছে যে প্লুরাল ইকুয়েশন আমি ট্যাপ করলাম, প্লুরাল ফ্লুইড ট্যাপ যেটা অ্যাসপিরেশনের জন্য, কিন্তু প্লুরাল ফ্লুইড আসলো না। সেক্ষেত্রে আমরা কী কী চিন্তা করতে পারি? সেক্ষেত্রে আমরা চিন্তা করি সাধারণত যে মেবি এম্পাইমা থিক অ্যান্ড মানে পাস থিক হয়ে গেছে একেবারে, এম্পাইমা হতে পারে। আরেকটা হচ্ছে যে থিক অ্যান্ড প্লুরা হতে পারে, আরেকটা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে। সো আমরা কিন্তু এগুলোই মাথায় রাখবো। এর বাইরে সিমটম সাইন যখন আমি পেয়ে গেলাম যে ইউনিল্যাটারাল সাজেস্টিভ বা প্লুরাল ইকুয়েশন, তখন আমরা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও মাথায় রাখবো যে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ক্লিনিক্যালি কী কী হইতে পারে। ক্লিনিক্যালি হইতে পারে যে এটা থিকেন প্লুরা হইতে পারে কনসোলিডেশন, আর একটা হইতে পারে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এই তিনটা জিনিস আমরা ইনভেরিয়েবলি মাথায় রাখবো। আরেকটা জিনিস হচ্ছে যে কোলাপস হতে পারে, কোলাপস ক্লিনিক্যালি আমরা কোলাপসও মাথায় রাখবো। তাহলে কনসলিডেশন, কোলাপস, থিকেন প্লুরা এগুলোই মাথায় রাখবো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে। এর বাইরে এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখলাম, দ্যাট মিনস আমরা ক্লিনিক্যালি কিছুটা ডিটেক্ট করলাম যে প্লুরাল ইকুয়েশন এবং কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও মাথায় রাখলাম। দেন আমরা এগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম হব। ইনভেস্টিগেশন আমরা কি ইনভেস্টিগেশন করব? প্রথম যেটা ইনভেস্টিগেশন করব, ডেফিনেটলি আমরা একটা চেস্ট এক্সরে পোস্টার অ্যান্টেরিয়র ভিউ করব। সেখানে কি পাবো? সেখানে পাবো আমরা dense homogeneous opacity with curvilinear upper border obliterating the costophenic and cardiophrenic angle. সো আমরা costophenic cardiophrenic অ্যাঙ্গেলটা কিন্তু আমরা দেখব এবং যেটা বর্ডারটা আপার বর্ডার যেটা সেটা ইউজুয়ালি কার্ভিলিনিয়ার হয় অথবা কনকেভ আপার বর্ডারও বলতে পারো, কনকেভ আপার মার্জিনও বলতে পারো। যদি স্মল ইকুয়েশন হয়ে থাকে তাহলে চেস্ট এক্সরে ল্যাটারাল ডিকিউবিটাস পজিশন করব। এর বাইরে আমরা আর কি টেস্ট করব? যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। এখানে ইএসআর অনেক বেশি পাবো যদি টিবি হয়, যদি লিকোসাইটোসিস হয় তাহলে নিউমোনিয়া আমরা চিন্তা করব। যদি ইএসআর বেশি হয় আমরা আর একটা চিন্তা করতে পারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, ম্যালিগন্যান্ট ডিজিজ হতে পারে। এর বাইরে আমরা কি টেস্ট করব? এর বাইরে আমরা টেস্ট করবো একটা টিউবারকুলিন স্কিন টেস্ট, যেটা আমরা টিবির জন্য করে থাকি। এর বাইরে আমরা স্পুটাম স্টাডি করতে পারি, স্পুটাম ফর গ্রাম স্টেন, স্পুটাম ফর এএফবি স্টেন অ্যান্ড স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল যদি স্পুটাম প্রোডাকশান থেকে থাকে। এর বাইরে আমরা যেটা ডেফিনেটলি যেটা করব যে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করব এবং প্লুরাল ফ্লুইড স্টাডি করব। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্লুরাল ফ্লুইড আমরা বেড সাইডেই অ্যাসপিরেশন করে থাকি। কতটুকু অ্যাসপিরেশন করবো? আমরা অ্যাট এ টাইম ডায়াগনস্টিক পারপাসে খুব বেশি এক্সপিরেশন নেই না যে 100 ml কিংবা 200 ml হইলে এনাফ হয়ে যায়, কিন্তু আমরা অ্যাট এ টাইম এটা থেরাপিউটিক মানে পেশেন্ট যেন যে ডিসকমফোর্ট নিয়ে আসছে, চেস্ট হেভিনেস, চেস্ট শর্টনেস অফ ব্রেথ, এইগুলো যেন রিলিভ হয়, সে কারণে অ্যাট এ টাইম আমরা মোর দেন 1 লিটার মানে 1 লিটার আমরা রিমুভ করে থাকি। তবে সেটা কখনোই 1.5 লিটারের উপরে অ্যাসপিরেট করা যাবে না। যদি 1.5 লিটারের উপরে অ্যাসপিরেট করা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো রিস্কি, কারণ এটা রিএক্সপানশন পালমোনারি ইডিমা ডেভেলপ করে এই 1.5 লিটার অফ প্লুরাল ফ্লুইড যদি আমরা অ্যাসপিরেশন করে থাকি কিংবা এর বেশি অ্যাসপিরেট করে থাকি। সো প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করলাম, করে আমরা প্লুরাল ফ্লুইড স্টাডি করবো। কীভাবে স্টাডি করবো? প্রথমে হচ্ছে যে ফিজিক্যাল স্টাডি, যে খালি চোখে দেখবো যে এটা কেমন, যে এটা কি স্ট্র কালার, সেরাস নাকি হেমোরেজিক কালার, ব্লাড স্টেইন যেটা, আরেকটা হচ্ছে যে মিল্কি হোয়াইট যেটা কাইলোথোরাক্সে পাই আমরা। সো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করব। বায়োকেমিক্যাল টেস্ট কী করতে পারি? যে এটাতে আমরা করতে পারি প্লুরাল ফ্লুইড প্রোটিন দেখব,
প্লুরাল ফ্লুইড এলডিএইচ দেখব এবং প্লুরাল ফ্লুইড সুগার দেখব এবং করসপন্ডিং সেরাম প্রোটিন, সেরাম এলডিএইচ এবং সেরাম সুগারও আমরা দেখব। যদি এক্সিকিউটিভ কজ হয় ইউজুয়ালি তাহলে প্রোটিন বেড়ে যায় এবং সুগার কমে যায়। আর এখানে আমরা লাইটস ক্রাইটেরিয়া ইউজ করতে পারি টু ডিটেক্ট এক্সিকিউটিভ অর ট্রানজিটিভ। লাইটস ক্রাইটেরিয়া তোমরা ডিভিশন দেখলেই পাবে যে সেখানে তিনটা ইয়ে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। সেটা হচ্ছে নাম্বার 1 যে প্লুরাল ফ্লুইড প্রোটিন অ্যান্ড সেরাম প্রোটিন রেশিও যদি মোর দ্যান 0. এটা যেটা হচ্ছে যে 0.5 মোর দ্যান হয় তাহলে আমরা বলবো যে এটা এক্সিকিউটিভ। আবার আমরা বলতে পারি যে প্লুরাল ফ্লুইড এলডিএইচ এবং সেরাম এলডিএইচ রেশিও মোর দ্যান 0.6 হলে সেটাকেও আমরা এক্সিকিউটিভ বলতে পারি। আরেকটা অপশন আছে যে প্লুরাল ফ্লুইড এলডিএইচ যদি মোর দ্যান 2/3 অফ দ্য আপার লিমিট অফ নর্মাল সেরাম এলডিএইচ হয় তাহলেও আমরা বলবো যে এটা এক্সিকিউটিভ। সো এই তিনটার মধ্যে যে কোনো একটা, ওয়ান অর মোর যদি থাকে তাহলে আমরা বলবো এটা এক্সিকিউটিভ প্লুরাল ফ্লুইড। এর বাইরে আমরা ফিজিক্যাল করলাম, বায়োকেমিক্যাল করলাম, এরপরে আমরা কি টেস্ট করব? এরপরে আমরা করব যেটা সাইটোলজিক্যাল টেস্ট। দ্যাট মিনস প্লুরাল ফ্লুইড ফর সাইটোলজিক্যাল স্টাডি অ্যান্ড এক্সফোলিয়েটিভ স্টাডি করব ফর ম্যালিগন্যান্ট সেলের জন্য। এবং আরও কিছু স্টাডি করব যেটা হচ্ছে যে প্লুরাল ফ্লুইড ফর এএফবি স্টেইন অ্যান্ড মাইক্রোব্যাকটেরিয়াল সিএস করব, প্লুরাল ফ্লুইড ফর গ্রাম স্টেইন অ্যান্ড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করব। সো দিস আর দ্য আর একটা করা হয়ে থাকে প্লুরাল ফ্লুইড এডিএ করা হয়ে থাকে, এটাও আমরা করে থাকি। তো সো প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করে এই স্টাডিগুলো করলে আমরা একটা আইডিয়া পেব যে কোন ধরনের কজ এটা হতে পারে। এইগুলো মাথায় রাখতে হবে, এগুলো একটু পড়তে হবে এবং এগুলো খুব ক্লিয়ার কাট নলেজ রাখতে হবে। এর বাইরে হচ্ছে যে যেটা হচ্ছে যে একটা জিনিস জিজ্ঞাসা করা হয় থেকে রিপিটেড প্লুরাল ইফিউশন ডেভেলপ করতেছে অথবা আবার রিকারেন্ট। সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে ব্রোঙ্কিয়াল কার্সিনোমা 1 নম্বরে, 2 নম্বরে চিন্তা করব প্লুরাল মেজোথেলিওমা, 3 নম্বর চিন্তা করব যে অল ট্রানজিটিভ কজ যেগুলো সেগুলোতে রিকারেন্ট হয়। রিকারেন্ট প্লুরাল ইফিউশন ডিউ টু ম্যালিগন্যান্সি যদি হয়ে থাকে তাহলে কিংবা মেজোথেলিওমা যদি হয়ে থাকে তাহলে আমরা কীভাবে ট্রিট করব? আমরা সাধারণত ফ্লুরোডিসিস করে থাকি। ফ্লুরোডিসিস সাধারণত টেট্রাসাইক্লিন, ক্যাওলিন আর টাল্ক দিয়ে আমরা করে থাকি। সো দিস ইজ অল অ্যাবাউট প্লুরাল ইফিউশন। আমরা যদি চিন্তা করি এখন যে প্লুরাল ইফিউশন আমরা ম্যানেজ করব কীভাবে? ম্যানেজ করব হচ্ছে যে সহজ, যদি পেশেন্টের সিমটম থাকে তাহলে আমরা এটা অ্যাসপিরেট করব সিমটম রিলিফ এবং ডায়াগনস্টিক পারপাসের জন্য। আরেকটা হচ্ছে যে কী করবো আরেকটা যে কজ অনুযায়ী ট্রিটমেন্ট করবো। সো দিস ইজ অল অ্যাবাউট প্লুরাল ইফিউশন ইন শর্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড স্টাডিটা ডেফিনেটলি জানতে হবে। সেখানে ফিজিক্যাল, বায়োকেমিক্যাল এবং সাইটোলজিক্যাল স্টাডি সেই অ্যাপিয়ারেন্সগুলো জানতে হবে এবং বায়োকেমিক্যাল স্টাডিতে কী পাওয়া যেতে পারে, সাইটোলজিক্যাল স্টাডিতে কী পাওয়া যেতে পারে সেগুলো ডেফিনেটলি জানতে হবে। সো this is very gross about pleural effusion, যে pleural effusion definition, cause, pathophysiology কি, unilateral cause, bilateral cause, exudative cause, transudative cause, দেন সিমটম কী নিয়ে আসতে পারে, একটা চেস্ট রাইট সাইডের প্লুরাল ইফিউশন হইলে কী সাইন পেতে পারো, দেন হচ্ছে যে চেস্ট এক্সরেতে কী ফাইন্ডিংস পেতে পারো, যদি স্মল ইফিউশন হয় তাহলে আমরা কী করতে পারি, একটা ল্যাটারাল ডিকুবিটাস পজিশনে এক্সরে করতে পারি অথবা আলট্রাসাউন্ড করতে পারি লোয়ার চেস্ট অথবা সিটি চেস্ট করতে পারি। এর বাইরে হচ্ছে যে সাইন পেলাম, সিমটম পেলাম, কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখবো, কীভাবে ইনভেস্টিগেট করবো। সো দিস ইজ অল অ্যাবাউট প্লুরাল ইফিউশন। থ্যাংক ইউ।